পরশুরামের সামনে নন্দাকে বাজেভাবে টাচ করলো বাবিন। দেখে সঙ্গে সঙ্গে রিভলভার বের করে বাবিনের দিকে ধাওয়া করলো পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ভূমিকা, দীপালি ও প্রাচী আসে শিবপ্রসাদ গাঙ্গুলির বাড়িতে। তখনই শিবপ্রসাদ বসতে বললে তখনই ভূমিকা বলে, আমরা এখানে আত্মীয়তা করতে আসিনি, আমরা এখন এখানে এসেছি একজন অফিসারের কাছে, পরশুরামের কাছে এসেছি। আমরা আমরা এখানে কোনো আত্মীয়তা করতে আসিনি। আর একটা কথা মাথায় রাখবে পরশুরাম, আমি যেটা বলছি সেটা শুনলে হয়তোবা তুমি বুঝতে পারবে আমার কথাগুলো। আমরা আমরা কিন্তু তোমার ভরসাতেই আয়ুষীকে তোমার হাতে তুলে দিয়েছিলাম যাতে করে তুমি আয়ুষীকে ফিরিয়ে আনতে পারো, কিন্তু তুমি কি করলে? তুমি এভাবে আয়ুষীকে ওখানে ওখানে ছেড়ে চলে এলে। এটা তুমি কিছুতেই করতে পারো না, তোমার কোনো কোনো রাইট নেই এভাবে আয়ুষীকে ছেড়ে আসা। তুমি তুমি যে করেই হোক আয়ুষীকে ফিরিয়ে আনবে। আমাদের এটা এটা তোমার কাছে একটা একটা অর্ডার। তুমি যদি ফিরিয়ে আনতে না পারো তবে বুঝতে পারছো কি হতে পারে। এরপরে দেখা যাবে দীপালি বলতে থাকে, প্লিজ প্লিজ ভূমিকা, এভাবে কথা বলো না। তুমি ভুলে যাচ্ছ ও আমাদের বাড়ির জামাই, ও আমার আমার মেয়ের জামাই। তুমি ওর সঙ্গে এরকম করে কেন কথা বলছো? ও তো কষ্ট পাচ্ছে, তাই না? তখনই ভূমিকা বলে, আমি জানি যে ও আমাদের বাড়ির জামাই, কিন্তু এখন আমরা কোনো জামাইয়ের কাছে আসিনি। আমি তো একবারই বলে দিলাম, আমরা কোনো জামাইয়ের কাছে আসিনি। আমরা এসেছি একজন একজন অফিসারের কাছে, যিনি যিনি কিনা একজন দুধে ধোয়া অফিসার। তখন এ কথা শুনে প্রাচী বলে, বৌমনি, তুমি কিন্তু সত্যি সত্যি এখন জিজুকে অপমান করে কথা বলছো। তোমার এভাবে অপমান করে কথা বলাটা ঠিক হচ্ছে না। তুমি জিজুর সঙ্গে ভালোভাবে কথা বলতে পারো, জিজুকে ভালোভাবে জিজ্ঞাসা করতে পারো, জিজুকে ভালোভাবে বলতে পারো, তুমি জিজুর কাছে অনুরোধ রাখতে পারো, কিন্তু এভাবে এভাবে জিজুর সঙ্গে মিসবিহেভ প্লিজ করো না। তখনই এ কথা শুনে দেখা যাবে ভূমিকা বলে, আমি তো কোনো মিসবিহেভ করছি না, আমি যেটা ফ্যাক্ট সেটাই বলছি। এছাড়া কোনো মিসবিহেভ এখানে তো আমি দেখতে পাচ্ছি না। তুমি কেন কেন অযথা এই কথাগুলো বলছো? এরপরে ভূমিকা বলে, আমি আমি সবার বিরুদ্ধে গিয়ে সবার কথা অমান্য করে তোমার কাছে আয়ুষীকে দিয়েছিলাম, আয়ুষীকে তোমার হাতে তুলে দিয়েছিলাম যে তুমি আয়ুষীকে নিয়ে যাও। আয়ুষীকে নিয়ে গিয়ে তুমি তুমি মিস্টার জিৎ মুখার্জিকে ফিরিয়ে আনো, কিন্তু তুমি কি করলে? এটা এটা তুমি কোনোভাবেই করতে পারো না, তোমার কোনো রাইট নেই। তখনই পরশুরাম বলে, চিন্তা করবেন না, আমি আমি আয়ুষীকে ফিরিয়ে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আয়ুষীকে আমি যেভাবেই হোক আমি ফিরিয়ে নিয়ে আসবো। আয়ুষীকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। আমি আপনার থেকে আয়ুষীকে নিয়ে গেছি, আমি আয়ুষীকে আপনার কাছে ফিরিয়ে দিব। এই কথাটা মাথায় রাখবেন। আপনি মনে রাখবেন যে এই এই যে পরশুরাম যে কথাটা দেয় সে কথাটা কখনো সে ভাঙে না। এরপরে দেখা যাবে প্রাচী বলে, বৌমনি, তোমার কাছে আমি রিকোয়েস্ট করছি, তুমি জিজুর সঙ্গে এরকম ব্যবহার করো না। জিজু কষ্ট পাচ্ছে, জিজুর সঙ্গে এভাবে ব্যবহার করলে সত্যি নিজেদেরই কেমন লাগে, নিজেদেরই দেখতে খারাপ লাগে। তাই বলছি তুমি প্লিজ এরকম করে এমন কোনো ব্যবহার করো না যাতে করে জিজু নিজের আত্মসম্মান বোধে গিয়ে লাগে। তখন এই কথা শুনে ভূমিকা বলে, আমাদের বাড়ির মেয়েটা যে একদম একদম হারিয়ে যাচ্ছে, এটাতে কিছু নয়, তাই না? তাই না প্রাচী? তুমি এখন ওনার সম্মান নিয়ে ভাবছো, ওনার সম্মানের কথা এখন আমি ভাবছি না। আমি ভাবছি যে আমি ওনাকে বিশ্বাস করে ওনার কাছে দিয়েছিলাম আমাদের আমাদের বাড়ির মেয়েকে, কিন্তু উনি উনি কি করলেন? উনি সেই বিশ্বাসটা রাখতে পারলেন না। এরপরে দেখা যাবে পরশুরামের কাছে একটা ফোন আসে। পরশুরাম ফোন ধরতেই মহিতোষ মজুমদার বলতে থাকে, কি পরশুরাম, কি ভেবেছিলে? আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার সঙ্গে পেরে উঠতে পারবে না, কোনোভাবেই পারবে না। এবার বুঝতে পারলে তো আমার সঙ্গে লাগতে আসার ফল কি হতে পারে? এই এই মহিতোষ মজুমদারের সঙ্গে কোনোভাবে লাগতে এসো না, কারণ কারণ লেগে পারবে না। তুমি তুমি আমাকে গলায় দড়ি পরিয়েছিলে, তাই না? এখন তোমার গলায় সেই দড়িটা পেঁচে গেছে। এখন এখন তুমি কি করে সেই দড়িটা গলা থেকে খোলো সেটাও আমি দেখব। তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম ফোনটা কেটে দেয়। পরশুরাম মনে মনে বলতে থাকে, তোমরা জানো না এই পরশুরাম কি খেলা খেলতে যাচ্ছে, কোন দিকে চাল দিচ্ছে তোমাদের কারো কোনো ধারণা নেই। এরপরে দেখা যাবে মহিতোষ মজুমদার ফোন কাটতেই পরশু তটিনীকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, তটিনী তুমি? তখনই তটিনী বলে, হ্যাঁ আমি এসেছি। কেন? আপনি কি আমাকে দেখে ভয় পাচ্ছেন, ঘাবড়ে গেছেন আমাকে দেখে? ঘাবড়ানোর কোনো কারণ নেই। আপনাকে আমি একটা কথা বলছি, আপনি আপনি যে নোংরা খেলাটায় মেতে উঠেছেন সেই খেলাটা এবার বন্ধ করুন। সেই খেলাটা কখনো আপনি জয়ী হতে পারবেন না। সেই খেলাটা নিয়ে আপনি কখনো নিজেকে
যে নোংরা খেলায় মেতে উঠেছেন সেই খেলাটা যদি বন্ধ না করেন তবে আপনি নিজের নিজের ফাঁদে নিজেই পড়বেন, পরে আপনাকে পস্তাতে হবে। আপনি আপনি জানেন না আপনার সঙ্গে কি ঘটনা ঘটতে চলেছে। আপনি ভাবছেন এত সহজেই সমস্ত কিছু শেষ হয়ে যাবে, কিছুতেই নয়। এত সহজে শেষ হওয়া কোনোভাবেই সম্ভব না। এরপরে দেখা যাবে সৌরভ তটিনীকে বলতে থাকে, আমি একদিন হলেও পরশুরামের সামনে দাঁড়াবো আর ওকে নিজ হাতে মারবো, ওকে এমন শিক্ষা দেব ও কখনো কখনো আর আমার দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ওকে আমি মনে করিয়ে দিব যে ও আমার সঙ্গে যা করেছিল তা একদম ঠিক করেনি। আমার সঙ্গে করা অন্যায়ের প্রতিশোধ নেব আমি। এ কথা শুনে দেখা যাবে অবাক হয়ে যায় অবাক হয়ে যায় তটিনী। তটিনী বলে, তুমি কিচ্ছু করতে পারবে না সৌরভ, কিচ্ছু না। তোমার সেরকম কোনো ক্ষমতাই হবে না। তুমি আমাকে আমাকে এসব ট্রেট করে কোনো লাভ নেই। আমাকে এসব ট্রেট করে কিচ্ছু প্রমাণ করতে পারবে না, কিচ্ছু প্রমাণ করার নেই তোমার। তখনই দেখা যাবে সৌরভ বলে, তোমরা তো এখন আর কোনো রকম কিছু করতে পারবে না, তোমাদের এখন হাত পা বাঁধা, এখন চাইলেও আর তোমরা তোমরা আমাদের থেকে উপরে যেতে পারবে না। তখনই তটিনী বলে, আমরা আমরা বলছি যে কখন যে সময়টা কোন দিকে ঘুরে কেউ বলতে পারে না। ঘড়ির কাঁটা কিন্তু সবসময় টিকটিক করেই বেজে যায়, কখনো কিন্তু ঘড়ির কাঁটা বন্ধ হয় না। তাই বলছি এতটাও নাচানাচি করো না যে তোমরা পরে পস্তাতে হয়। এরপরে দেখা যাবে বাবিন ও সৌরভ দুজনে দুজনে কুসুমপুরে চলে আসে। সেখানে সে দেখতে পায় নন্দা নন্দা কাটাবাছা করছে রান্না করার জন্য। তখনই দেখা যাবে সৌরভ বলতে থাকে, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে। তখনই নন্দা বলে, আপনারা এখানে কেন এসেছেন আর আমি আপনাদের সঙ্গে কোথায় যাব? আমি আপনাদের সঙ্গে কোথাও যেতে রাজি নই। তখন এ কথা শুনে দেখা যাবে দেখা যাবে বাবিন বলতে থাকে, তোমাকে যেতেই হবে মামুনি, অবশ্যই যেতে হবে। যখন বলেছে যেতে হবে তখন যেতে হবে। তখনই নন্দা বলে, আমি বললাম তো আমি আপনাদের সঙ্গে কোথাও যাব না। আর আপনারা এখানে কেন এসেছেন জানেন? গ্রামের লোকজনের কথা, ওরা যদি একবার খেপে যায় তবে আপনাদের কি হতে পারে, কি 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 হতে পারে আপনাদের কোনো ধারণা আছে? এ কথা শুনে বাবিন বলতে থাকে, বেশি বেশি বাড়াবাড়ি করো না, একদম বাড়াবাড়ি করার চেষ্টা করো না। তোমরা জানো না যে তুমি জানো না যে আমাদের হাত কত লম্বা, আমরা চাইলেই কি করতে পারি। আমাদের সঙ্গে এমন কোনো বিহেভ করো না যাতে করে তুমি নিজে পস্তাও, নিজেকে তোমার তোমার এমন অবস্থা করব তুমি ভাবতে পারছো না যে তোমার কি হবে। তখন এই কথা শুনে দেখা যাবে বাবিন আরো নন্দাকে বলতে থাকে, নন্দা আমি তোমাকে বলছি, ভালো ভালো বলছি, আমাদের সঙ্গে চলো, তা না হলে কিন্তু বুঝতেই পারছো কি হতে পারে। তখন এই কথা শুনে দেখা যাবে নন্দা বলতে থাকে, আমি আমি যাব না, আমি যাব না বললাম তো। আমাকে জোর করে নিয়ে যেতে পারবেন না কোনোভাবেই, আমাকে জোর করে নিয়ে যেতে পারবেন না আপনারা। তখনই দেখা যাবে কথা শুনে পরশুরামকে ফোন করে সৌরভ। সৌরভ ফোন করে বলতে থাকে, নন্দাকে বলে দে আমাদের সঙ্গে যেতে, তা না হলে কি হবে তুই খুব ভালো করেই জানিস। 24 ঘন্টা সময়, 24 ঘন্টার মধ্যে যদি সমস্ত কিছু না করতে পারিস তবে কিন্তু তুই খুব বাজেভাবে ফেঁসে যাবি, খুব বাজেভাবে। তখনই পরশুরাম বলে, আমি আমি যেটা বলছি সেটা করো নন্দা, বেরিয়ে যাও, ওদের সঙ্গে যাও। তখনই নন্দা বলে, আমি কোনোভাবে ওদের সঙ্গে গিয়ে ভুলভাল স্টেটমেন্ট দিতে পারবো না। তখনই বাবিন ছুরি ধরে নন্দার গলায় আর বলতে থাকে, না গেলে একদম এখানে এখানে গলাটা কেটে দেব। এরপরে দেখা যাবে পরশুরাম নন্দাকে বলতে থাকে, শোনো নন্দা, ডান দিকে তাকাও, তোমার ডান দিকে দেখো কাউকে দেখতে পাচ্ছ কিনা। এরপরে দেখা যাবে নন্দা বলরামকে দেখে অবাক হয়ে যায়। বলরামকে দেখে নন্দা আশ্বাস ফিরে পায় আর বলতে থাকে, হ্যাঁ। এরপরে নন্দাকে পরশুরাম বলে, কিচ্ছু বলো না, ওদের সঙ্গে বেরিয়ে যাও। জাস্ট 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে, চিন্তা করো না, আমি সমস্ত কিছু ঠিকঠাক করে নেব, একদম ভাববে না। তুমি শুধু ওরা যা বলছে, যেখানে যেতে বলছে সেখানেই যাও, কোনো রকম কোনো ভয় পাওয়ার কারণ নেই। এরপরে দেখা যাবে নন্দা বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি। এরপরে দেখা যাবে এরপরে বাবিন নন্দার গায়ে হাত দেয়, নন্দার গায়ে বাজেভাবে টাচ করতে থাকে। তখনই নন্দা রেগে যায় আর বলতে থাকে, কি হচ্ছে এসব? আপনি আমাকে যেতে বলেছেন, আমি আপনার সঙ্গে যাচ্ছি, বাট আপনি আমার গায়ে এরকম করে টাচ করতে পারেন না, আপনার কোনো অধিকার নেই। আপনি আমার শরীরে এরকম করে ব্যাড টাচ কেন করছেন বলুন তো? তখনই দেখা যাবে ভূমিকা ফোন করে বাবিনকে আর বলতে থাকে, তুমি গ্রামে গেছো তাই তো? তখনই দেখা যাবে বাবিন বলতে থাকে, কেন, তোমাকে কে বললো? তখনই দেখা যায় ভূমিকা বলতে থাকে, হ্যাঁ আমি আমি এই মুহূর্তে পরশুরামের সামনে দাঁড়িয়ে। আর তুমি একটু আগে ফোন করেছিলে ভূমিকাকে, তুমি একটু আগে ফোন করেছিলে পরশুরামকে, নন্দাকে ওখান থেকে তুলে আনার জন্য। তবে কি বাবিন মুখার্জি ক্রিমিনালের খাতায় নাম দিয়ে দিল? তখনই দেখা যাবে এ কথা শুনে বাবিন বলতে থাকে, হ্যাঁ নামটা দিয়ে দিল, এছাড়া আর কোনো উপায় নেই।
তুমি কিচ্ছু করতে পারবে না, ডিএনএটা তো ম্যাটার করছে, তাই না? তখন এই কথা শুনে ভূমিকা বলে, তোমার ডিএনএ এর দোহাইটা আমি একদম ঘুচিয়ে দেব। এরপরে দেখা যাবে ফোন কেটে দিয়ে নন্দাকে নিয়ে গাড়িতে উঠে বসে সবাই। তখনই দেখা যাবে বলরাম পরশুরামকে ফোন করে। এদিকে ভূমিকা পরশুরামকে বলতে থাকে, তোমাকে আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবে। আমি তোমাকে বারবার বলছি, তুমি যদি কোনোভাবে সমস্ত কিছু সামলাতে না পারো তবে কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এ কথাটা মাথায় রেখো, এ কথাটা মনে রেখো। আমি তোমাকে বলছি, আয়েশাকে তুমি যদি কাল সকালের মধ্যে ফিরিয়ে না আনতে পারো তবে কিন্তু আমি প্রেস মিট করবো। আমি নন্দিনীর সঙ্গে সঙ্গে সঙ্গ দিয়ে প্রেস মিট করে তোমাকে সবার সামনে কুলুষিত করব। এরপরে দেখা যাবে পরশুরাম ফোন ধরতে বলরাম বলতে থাকে, ওরা এক্ষুনি বেরিয়ে গেল, আমি ওকে ফলো করছি, তুই তুই রেডি থাকিস। তখনই পরশুরাম বলতে থাকে, একদম তুই চিন্তা করিস না, আমাদের থেকে ওদের হাতে সময় আরো বেশি কম। ওদের হাতে সময়টার অনেক মূল্য, তাই আমরা ওদেরকে এমন ভাবে ধরবো ওরা ভাবতেও পারছে না। তখনই প্রাচী বলতে থাকে, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, এসবের মানে কি জিজু? তুমি একটা কথা বুঝিয়ে বলো তো, এসব কি হচ্ছে? আর আর বিজিতকে তুমি কোনোভাবে ধরতে পারবে তো? বিজিতকে ধরতেই হবে, তা না হলে আমাদের আয়ুষীটার কি হবে? আয়ুষীকে ও নিয়ে গিয়ে বিক্রি করে দেবে। ও তো একদম শেষ হয়ে যাবে। প্লিজ তুমি কিছু একটা করো। তখনই পরশুরাম বলে, আমি বলেছি তো, আমি আয়েশিকে ফিরিয়ে নিয়ে আসবো। আয়েশিকে কোনোভাবে অতলে হারিয়ে যেতে দেবো না। আমি যেটা প্রমিস করি সেটা আমি করেই ছাড়ি। এদিকে দেখা যাবে বলরাম বলতে থাকে, আমাকে এক্ষুনি ওদেরকে ফলো করতে হবে। এরপরে দেখা যাবে প্রাচী বলতে থাকে, জিজু তবে আমরা আজকে আসছি। তুমি তুমি দেখো, সবটা দেখার চেষ্টা করো, কোনো কিছু যেন ঝামেলা না হয়, গন্ডগোল না হয়। এরপরে দেখা যাবে দীপালি বলে, শোনো, আমি তোমাকে বলছি, তুমি আমার ছেলের মতো, তুমি সাবধানে থেকো, তোমার যেন কোনো ক্ষতি না হয়। আর আমাদের বাড়ির মেয়ে আয়েশিকে যেন খুব শীঘ্রই আমরা ফিরে পাই, সেই ব্যবস্থা করো। তোমার কাছে আমরা এটুকু আবদার রাখতেই পারি, আমরা তোমাকে বিশ্বাস করতে পারি তো? এরপরে দেখা যাবে লাট্টু ও পিকু দৌড়ে এসে দীপালিকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, ভালো দিয়া তুমি এসেছিলে, আমাদের তো ডাকলে না। তখনই দেখা যাবে দীপালি বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ আমরা এসেছিলাম লাট্টু পিকু, আমরা এখন চলে যাচ্ছি মা, পরে আবার আসবো, ঠিক আছে? তখনই লাট্টু পিকু বলে, ঠিক আছে। এরপরে দেখা যাবে দীপালিরা সবাই চলে গেলে তখনই লাট্টু পিকু বলে, পা, আমরা যখন স্কুলে যাই সবাই আমাদের দেখে হাসাহাসি করে, আমাদের বলে, তোদের বাবার কিচ্ছু নেই, তোরা অনেক গরিব, তোরা রিচ হতে পারবি না, অনেক কথা বলে, কিন্তু আমরা কোনো কিছুতেই কষ্ট পাই না, কারণ আমরা জানি যে আমাদের পা কখনো কখনো আহ, গরিব নয়, আমাদের পায়ের একটা আত্মসম্মান বোধ আছে। কিন্তু ওরা ওরা এত কিছু থেকে ওরা গরিব, কারণ ওদের আত্মসম্মান বোধ নেই, ওরা কখনো নিজেদের আত্মসম্মান বোঝে না। তখনই দেখা যাবে লাট্টু পিকু কাঁদতে থাকে আর বলতে থাকে, পা, আমরা সমস্ত কিছু মেনে নিতে পারি, কিন্তু একটা জিনিস আমরা মানতে পারবো না, সেটা হচ্ছে তোমার হেরে যাওয়া। তুমি প্লিজ হেরে যেও না, তোমাকে হারতে আমরা দেখতে পারবো না, তুমি জিতে যেতে যেতে হবে তোমাকে। তুমি যদি হেরে যাও তবে আমরা কিছুতেই নিজেদের ক্ষমা করতে পারবো না, নিজেদেরকে বুঝতে পারবো না। সবাই আমাদের বলবে, তোদের পার কিচ্ছু নেই, তোদের পা একদম নিঃস্ব, তোদের পায়ের কোনো কোনো ক্ষমতাই নেই। তুমি প্লিজ কখনো হেরে যেও না, কখনো না। তখনই দেখা যাবে এ কথা শুনে তটিনী বলে, হ্যাঁ ওরা একদম ঠিক বলেছে, তোমার তোমার সম্মান তুমি বজায় রাখবে, তুমি কখনো হেরে যাবে না, তুমি জিতিয়ে দেখাও, তুমি জিতে দেখাও, তোমার শালিকাকে ফিরিয়ে নিয়ে এসো সবার সামনে, সবাইকে প্রমাণ করে দাও পরশুরাম কখনো হারতে পারে না, পরশুরাম কখনো হেল্পলেস নয়, পরশুরাম সবসময় সবার উপকার করে এসেছে। এরপরে দেখা যাবে তখনই লাট্টু পিকু কাঁদতে থাকে আর বলতে থাকে, পা, আমরা কখনো কখনো রিচ হতে চাই না, কিন্তু আমরা মনের দিক থেকে রিচ অবশ্যই হতে চাই। আমরা চাই যে তুমি জিতো, সবসময় তুমি জিতো, তোমার হারটা আমরা কিছুতেই মেনে নিতে পারবো না। সবাই আমাদের দিকে আঙুল তুলে বলবে, ওই দেখ পরশুরামের ছেলে মেয়ে, কিন্তু ওদের বাবা আর কিচ্ছু করতে পারেনি, ওদের বাবা কখনো জিততে পারেনি, এই ব্যাপারটা আমরা মেনে নিতে পারবো না। এরপরে দেখা যাবে পরশুরাম তটিনীকে জড়িয়ে ধরে বলতে থাকে, তটিনী এরকম করে কেন বলছো? আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি তোমার বোনকে ফিরিয়ে নিয়ে আসবো, সবার সামনে ফিরিয়ে নিয়ে আসবো, সবার সামনে নিয়ে এসে সবটা সবাইকে দেখিয়ে দেবো, আমি তো তোমাকে কথা দিয়েছি, তাই না? তখন দেখা যাবে এ কথা শুনে তটিনী বলতে থাকে, হ্যাঁ তুমি আমাকে কথা দিয়েছো যে তুমি আয়েশিকে ফিরিয়ে নিয়ে আসবে, কিন্তু আমাদের পরিবারটাও তো একদম ভেঙে যাচ্ছে, তাই না? প্রতিনিয়ত সবাই যদি খোঁচা মেরে কথা বলে, ওরাও তো ছোট বাচ্চা, ওদেরকেও তো
বুঝতে হবে ওদেরকেও তো অনেক কষ্ট পেতে হয়, তাই না? ওদেরকে অনেক কথা শুনতে হয়, অনেকে অনেক কথা বলে, যেগুলো কথা ওরা কিছুতেই মেনে নিতে পারে না, সেগুলো কথার জন্য ওদেরকে অনেক অনেক কথা শুনতে হয়। তখন এই কথা শুনে দেখা যাবে পরশুরাম বলে, তোমরা কখনো কারোর কথায় কান দেবে না। আমরা আগে ঠিক যেভাবে থাকতাম ঠিক সেভাবেই থাকবো। আমি মাস শেষে স্যালারি নিয়ে এসে তোমাদের মাম্মির হাতে দেব। তুমি লাট্টু পিকু সবাই মিলে বাসে চড়ে স্কুলে যাবে, আর পাও বাসে করে নিজের অফিসে যাবে। সমস্ত কিছু আগের মতোই চলবে, কোনো কোনো ঝামেলা করার কোনো দরকার নেই। এই কথা শুনে দেখা যাবে তটিনী বলতে থাকে, ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই সমস্ত কিছু গুছিয়ে নেব, চিন্তা করো না।